শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা। চট্টগ্রামেও দুর্ভোগ বাড়িয়েছে জলজট। বন্যার কারণে সিলেটে হবে ৯ জুলাই থেকে। আজকে খুঁজব, ২ বছর পরে এটি রিপেয়ার করব। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত। রাজধানীতে ভোগান্তির আরেক নাম ভাঙাচোরা সড়ক। নগর কর্তৃপক্ষের অবহেলা দেখছেন নগরবাসী। ঠিকাদারের উপর দায় চাপিয়ে পার পেতে চান জনপ্রতিনিধি। মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে যাওয়ায় অবশেষে সিদ্ধান্ত বদল। বাতিলের ৭ মাস পর আবারও ফিরছে ৩ দিন মেয়াদি প্যাকেজ। গ্রাহক প্রিয় ডাটা পুনর্বহালের নির্দেশ প্রতিমন্ত্রীর। দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করতে যাচ্ছে ভারত। কম খরচে সেবা নিশ্চিত করার দাবি ভারতীয় চিকিৎসকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। বন্যার কারণে সিলেট ছাড়া সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে বৃষ্টির কারণে কেন্দ্রে আসতে বিপাকে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। বৃষ্টিতে ভিজে কেউ বা পানি মারিয়ে কেন্দ্রে পৌঁছায়। চট্টগ্রামের চকবাজার সহ কয়েকটি এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ে শিক্ষার্থীরা। অনেকে ভেজা শরীরেই পরীক্ষা দিতে বাধ্য হয়। এদিকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রের বাইরেও দেখা যায় একই চিত্র। ঝুম বৃষ্টি থেকে রেহাই পেতে ছাতা মাথায় অনেকে কেন্দ্রে এলেও ভিজে যায় শিক্ষার্থীরা। সকাল 10টায় শুরু হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র সহজ হবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এখন শিক্ষার্থীরা পানি বন্ধ হয়ে গেছে, কেউ পানির কারণে আসতে পারতেছে না। গার্জেন নো প্রবলেম, বাট বাচ্চারা যে পরবর্তীতে যে বর্ষা সিজনে তাদের যদি জ্বর হয়, এই 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 কে বলবে বলেন? বর্ষা সিজনে পরীক্ষাটা না দিতে 2টা মাস পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি কোনো অভিভাবকদের কথার কোনো গুরুত্ব দেননি। পরীক্ষা দিয়েছেন, আবার পরীক্ষার কেন্দ্রগুলির সামনে কোথাও শেড নেই। এই মুহূর্তে চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের সামনে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছেন শাকির আহমেদ। প্রথমেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, পানির নিচে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। আর সেক্ষেত্রে চট্টগ্রামের যারা আজকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি সকালে পরীক্ষা কেন্দ্রে আসতে কিন্তু চরম ভোগান্তি পড়তে হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আছি নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, আসলে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও আসলে কিছুক্ষণ আগে হাঁটু থেকে কোমর সমান পানি ছিল। এখনো পর্যন্ত কিন্তু যে এটি একটি পরীক্ষা কেন্দ্র এবং এই পরীক্ষা কেন্দ্রের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পানি জমে আছে, সেখানেও কিন্তু জলজটের সৃষ্টি হয়েছে। সেই পানি মারিয়ে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রামের দূর দূরান্ত থেকে যারা পরীক্ষা দিতে এই কেন্দ্রে এসেছেন তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। শুধু এই পরীক্ষা কেন্দ্রের দৃশ্য এটি নয়, নগরীর বিভিন্ন যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে নগরীর চকবাজার, কাপাসকোলা থেকে শুরু করে নগরীর ডিসি রোড এলাকা থেকে শুরু করে অলি গলি থেকে শুরু করে যেসব জায়গা রয়েছে সব জায়গায় কিন্তু আমরা দেখছি আজকে কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম টানা বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়েছেন যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন। তাদের আসলে আজকে তাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা, সেই পরীক্ষা দিতেও কিন্তু আজকে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তাদের যারা স্বজনরা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি চরম ভোগান্তিতে পড়ে তাদের ছেলে মেয়ে যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হয়েছে। এবং আমরা যে পরীক্ষা কেন্দ্রটিতে আছি এখানেও কিন্তু যে হাঁটু থেকে কোমর সমান পানি মারিয়ে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। অনেকটা কাক ভেজা হয়েই আসলে পরীক্ষায় অংশ নিয়েছে চট্টগ্রামের পরীক্ষার্থীরা। আর অন্যদিকে এই বৃষ্টি হলেই বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর থেকে কোনোভাবে যেন পরিত্রাণ মিলছে না। এবং নগরবাসী যারা রয়েছেন তারা অভিযোগ করে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই দুই সংস্থার মধ্যে সমন্বয় না থাকার কারণেই কিন্তু সামান্য কিংবা মুষলধারে বর্ষণে বন্দরনগরী চট্টগ্রাম পুরোপুরি পানির নিচে তলিয়ে যাচ্ছে। সেই পানির নিচে তলিয়ে যাওয়ার কারণেই আজকেও কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদেরকে যেমন চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তেমনি নগরবাসীও কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ঢাকায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শাকির আহমেদ।
এখন আসলে সূর্যের দেখা মিললেও সকাল থেকেই কিন্তু প্রথমে গড়ি গড়ি বৃষ্টি, পরবর্তীতে প্রবল বৃষ্টির কারণে কিন্তু এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা অনেকটাই ভিজে কিন্তু তারা কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই এই কেন্দ্রের সামনে পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা অবস্থান করছিলেন। পরীক্ষার সময়টি অর্থাৎ কেন্দ্রে প্রবেশের সময়টি যখনই ঘনিয়ে আসছিল ঠিক তখনই কিন্তু বৃষ্টি নামে, যার ফলে প্রায় প্রতিটি শিক্ষার্থী কিন্তু ভিজে যান এবং তারা সেই ভেজা কাপড়ই পরীক্ষার হলে প্রবেশ করেন এবং তাদেরকে সেই ভেজা কাপড় 3 ঘন্টার যে পরীক্ষা সেটি অংশগ্রহণ করতে হচ্ছে। এবং অভিভাবক যারা আছেন তারা বলছেন যে এই জুন মাসে অর্থাৎ প্রবল বর্ষণের সম্ভাবনাময় যে জুন মাস, সেই মাসে যেন পরীক্ষাটি না নেওয়া হয়, পাশাপাশি তাদেরকে যেন আরেকটু সময় দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। সেই ব্যাপারে তারা শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, কিন্তু তারপরেও সেই পরীক্ষাটি পেছানো হয়নি। এই বর্ষা মৌসুমেই নেয়ার কারণে আসলে শিক্ষার্থীরা এক ধরনের দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু সেই বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী নির্দিষ্ট সময় কেন্দ্রে আসতে পারেননি, ফলশ্রুতিতে অনেকের প্রবেশ করতে কিন্তু দেরি হয়। সেই ক্ষেত্রে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি জানিয়েছেন যে কোনো শিক্ষার্থী যদি কেন্দ্রে আসতে দেরি হয় তাকেও যেন প্রবেশ করতে দেওয়া হয়, অর্থাৎ 30 মিনিট পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশের যে বাধ্যবাধকতা সেটি শিথিল করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে প্রাকৃতিক সমস্যার কারণে যদি কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু করতে দেরি হয় সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যেন পূর্ণ সময় অর্থাৎ 3 ঘন্টা যেন তারা পরিপূর্ণভাবে পান, সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয়, সমন্বয় করা হয়, সেই নির্দেশনাটিও দেওয়া হয়েছে। এবং আমরা প্রশ্ন করেছিলাম যে এই বর্ষা মৌসুমে পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলেছেন যে আগামী বছর থেকে এই বর্ষা মৌসুমে না নিয়ে এপ্রিলেই যেন পরীক্ষাটি নেওয়া যায়, সেই ব্যাপারে তারা আসলে চিন্তা ভাবনা করছেন। পাশাপাশি সিলেট বোর্ডের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে তারা বলছেন যে 11 আগস্টের পর থেকে সিলেট বোর্ডের যে স্থগিত হওয়া পরীক্ষাটি অর্থাৎ 30 জুন থেকে 8 আগস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, 8 জুলাই পর্যন্ত যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেই জায়গাগুলোতে সেই পরীক্ষাগুলো কিন্তু 11 আগস্টের পর শুরু হবে, এমনটি কিন্তু শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তো পরীক্ষার ইতোমধ্যেই 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, শিক্ষার্থীরা আর 1 ঘন্টা পরে অর্থাৎ 3 ঘন্টা পরীক্ষা দিয়ে একটায় আসলে তারা বের হবে, তখনই আসলে তাদের প্রশ্নসহ নানা আনুষঙ্গিক যে তাদের প্রতিক্রিয়া রয়েছে সেটি জানতে পারবো। এছাড়াও আমার কাছে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার সর্বশেষ এইচএসসি ও সমমান পরীক্ষার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ। একদিকে উন্নয়নের নামে কেটে রাখা সড়ক, অন্যদিকে ভাঙাচোরা রাস্তা বছরের পর বছর সংস্কার না করায় নাকাল রাজধানীবাসী। চলতি বর্ষায় যার রূপ নিয়েছে চরমে। এমন পরিস্থিতির জন্য সাধারণ নাগরিকরা নগর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অবহেলাকে দায়ী করলেও বরাবরের মতোই ঠিকাদারের উপর দায় চাপিয়ে দেন জনপ্রতিনিধিরা। তবে এজন্য আন্তঃসংস্থার সমন্বয়হীনতাকে দায়ী করে নগরবিদরা বলছেন, সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে প্রয়োজন জবাবদিহিতা নিশ্চিত করা। নিজামুদ্দিন লিটনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। আজকে খুঁজবো, 2 বছর পরে এটি রিপেয়ার করব। গাড়ি ভাঙা পড়ে, প্যাসেঞ্জারের ব্যথা পায়, প্যাসেঞ্জারের পা ভাঙে, সব কাটা ভাঙ্গা চিরা। ঢাকা শহরের রাস্তা কোনোটা ভালা নাইকা। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত। ঠিক কতটা বিপদগ্রস্ত হলে মানুষ এতটা ক্ষুব্ধ হয়, বিরক্তি জন্মে নিজ আবাসস্থলের প্রতি, সেটি কম বেশি সবাই বুঝলেও অজানা হয়তো নগর কর্তৃপক্ষের, যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ নগরবাসীকে। অথই এই পানির রাজত্ব রাজধানীর গ্যান্ডারিয়া রেল স্টেশন এলাকায়। সামান্য বৃষ্টিতে অন্য অনেক এলাকার মতো এই সড়কটিও চলে যায় পানির নিচে, কিন্তু বৃষ্টিতে জমে থাকা এই পানির থেকেও নাগরিকদের ভোগান্তির বড় কারণ খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়ক। বৃষ্টির পানিতে যা চোখে দেখা দেয়, আর তাই একটু অসতর্ক হলেই নেমে আসে ভয়াবহ দুর্যোগ। সকাল 10টা বাজে থেকে অনেকটা বাজে এই যে ভাইসে রইছে গাড়ি। দৈনিক গাড়ার ভিতরে মহিলারা পড়তেছে, বাচ্চারা পড়তেছে। ওটা তো আমরা পাশ করে দিছি, রাজধানীর বুকে ক্ষতবিক্ষত সড়কের তালিকা করলে হয়তো প্রথম স্থান অধিকার করবে যাত্রাবাড়ির দয়াগঞ্জের এই সড়কটি। প্রতিদিন হাজারো যানবাহন আর কয়েক লক্ষ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান এই রাস্তাটির বেহাল দশা কয়েক বছরের। গ্রীষ্মের ধুলার রাজ্য আর বর্ষায় পরিণত হয় ছোটখাটো ডোবা কিংবা নর্দমায়, কিন্তু দেখার যেন কেউ নেই। গাড়ি নষ্ট হয়ে জায়গা, গাড়ি সেন পড়ে জায়গা, গাড়ি প্রিমিয়াম জায়গা, কি যে একটা অবর্ণনীয় কষ্ট, যেটা বলার অপেক্ষা রাখে না। পাহাড় ভাঙ্গে, বয়স্ক লোকরা তারা আরো বেশি ভুক্তভোগী।
এ তো গেল আগে থেকেই কেটে রাখা কিংবা দীর্ঘদিন সংস্কারবিহীন থাকা সড়কের দুর্গতির চিত্র, কিন্তু এই ভরা বর্ষায়ও যখন নতুন করে চলে সড়ক খোঁড়াখুড়ি, তখন একে আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কি বা বলা যায়। আজকে ওয়াসার লাইন, কালকে পানির লাইন, প্রতিনিয়ত খোঁড়াখুড়ি থাকে। শীতকালে যেটা ঝড় বৃষ্টি হয় না, ওই সময় এইগুলা করলে ভালো আর কি। এমন অব্যবস্থাপনার জন্য নগর কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করলেও স্থানীয় সংসদ সদস্য বলছেন দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন। আমরা যাদের কন্ট্রাক্টরদের কাজ দিয়েছি তারাই মনে করেন লেন্ডি করে আমাদের এই বদনামের বাগি বানায়। ঢাকা মহানগরের সকল উন্নয়নমূলক কাজে দায়িত্ব সিটি কর্পোরেশনের। সকল ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো যথাসময়ে শেষ করে মানুষের ভোগান্তি কমাতে হবে। একে অপরকে দোষারোপ না করে সংকট মুক্তির জন্য আন্তঃসংস্থার সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন নগরবিদরা। যতক্ষণ না পর্যন্ত আমরা বাধ্য করতে পারবো সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সড়ক খনন হবে এবং ব্যবস্থাপনা হবে, ততক্ষণ পর্যন্ত সংস্থাগুলো নামমাত্র ফির বিনিময়ে এই রাস্তা কাটতেই যাবে। আর এতে জনভোগান্তি আর জনগণের ট্যাক্সের টাকা একদমই হরিলুট হচ্ছে। বর্তমানে ঢাকার বুকে ফেলে রাখা এমন ক্ষতবিক্ষত সড়কের পরিমাণ বলা হচ্ছে অন্তত 300 কিলোমিটার। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতে সড়ক খোঁড়াখুড়ির প্রয়োজন আছে। বৃহৎ স্বার্থে মানুষ এটি মেনেও নেন, কিন্তু প্রশ্ন হলো কাজ শেষে সড়ককে এভাবে দিনের পর দিন, বছরের পর বছর ফেলে রাখা নজির বিশ্বের আর কোথায় আছে? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ফিরছে 3 দিন মেয়াদী মোবাইল ইন্টারনেট প্যাকেজ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, গ্রাহক প্রিয় সব ডাটা প্যাকেজ পুনর্বহালে এরই মধ্যে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক কাজ শুরু করেছে বিটিআরসি। নেওয়া হচ্ছে মোবাইল অপারেটরদের মতামত। শিগগিরই আসবে এই সংক্রান্ত নির্দেশনা। শুভ খানের রিপোর্ট। গেল বছরের 15 অক্টোবর বিটিআরসির নির্দেশে 3 ও 15 দিনের ডাটা প্যাকেজ উঠিয়ে দেয় মোবাইল অপারেটররা। 7, 30 ও আনলিমিটেড এই 3 মেয়াদে 95টির পরিবর্তে প্যাকেজ সংখ্যা নামিয়ে আনা হয় 40টিতে। যদিও ওই সময় খোদ বিটিআরসির জরিপেই উঠে আসে প্রায় 70% গ্রাহক ব্যবহার করেন 3 দিনের ডাটা প্যাকেজ। তাই নতুন নির্দেশনা নিয়ে তীব্র আপত্তি তোলেন গ্রাহক ও মোবাইল অপারেটররা, যদিও তা ধোপে টেকেনি। নতুন ডাটা প্যাকেজ চালুর পর অক্টোবর থেকে জানুয়ারি টানা 4 মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমে প্রায় 31 লাখ। 1 জিবি হলে 3 দিনে পাওয়া যেত, এখন 7 দিনের জন্য অনেক টাকা হয়ে যায় বা আমাদের কেনার মতো সামর্থ্য নেই। আগে যে পরিমাণ নেট কেনা হইতো এখন ওই পরিমাণ নেট কেনা হয় না। যতটুকু দরকার আমি সেই টাকা দিয়ে আমি কিনবো। এই বেঁধে ধরা নিয়মের মধ্যে আমরা থাকতে চাই না। কমেছে মোবাইল অপারেটরদের আয়ও। 2023 সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল ও জুন এই 3 মাসে জিপি, রবি ও বাংলা লিংকের বিক্রিত সেবার আয় ছিল 7,993 কোটি টাকা। প্রবৃদ্ধির হার 7.23%। তবে চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আয় বাড়লেও প্রবৃদ্ধির হার ছিল ঋণাত্মক 1.76%। ঋণাত্মক ধারা অব্যাহত আছে চলতি বছরেও। ম্যাক্সিমাম কাস্টমার বেসই কিন্তু 3 দিনটা প্রিফার করে এবং সেটা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের ইম্প্যাক্টটা বেশ বড় হয়েছে। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যাতে আমরা কাস্টমারকে সার্ভিসটা দিতে পারি। এখানে যদি রেস্ট্রিকশন করা হয়, কাস্টমার ডিপ্রাইভড হবে, আমাদের রেভিনিউ ডিপ্রাইভড হবে, আলটিমেটলি কিন্তু সরকারের রেভিনিউ কমবে। এই অবস্থায় জনপ্রিয় সব ডাটা প্যাকেজ আবার চালু করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। যদি আমাদের ডেটা প্যাকেজ 3টা থেকে আর একটু বাড়াতে হয় বা অন্য কোনো স্মল প্যাকেজগুলো কাজে লাগে, গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। বিটিআরসির সবশেষ তথ্য মতে দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন 12,51 লাখ গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে বিদেশি পর্যটকের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশিরা। সরকারি তথ্য বলছে 2022-23 সালে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশি ভারতে ঘুরতে গেছেন, যার মধ্যে প্রায় 80%ই গেছেন চিকিৎসার জন্য। তবে ভারতের চিকিৎসা ভিসা পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দুর্ভোগ লাঘবে চালু হচ্ছে ই-মেডিকেল ভিসা। তবে ভারতীয় চিকিৎসকরা বলছেন শুধু ই-ভিসা নয়, রোগীদের জন্য কম খরচে চিকিৎসা সেবাও নিশ্চিত করতে হবে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতে চিকিৎসা করাতে আসা বেশিরভাগ বাংলাদেশি পর্যটকের ঠিকানা কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের হাসপাতাল পল্লী। এখানে ছোট বড় 10 থেকে 12টি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে। দিনে গড়ে 3 থেকে 3.5 হাজার বাংলাদেশি পর্যটক শুধু চিকিৎসার জন্যই এই এলাকার হাসপাতালগুলোতে ভিড় করেন।
তবে পর্যটকদের অভিযোগ, যে সংখ্যক রোগী ভিসার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনে আবেদন করেন তার অর্ধেকেরও কম পর্যটককে দেয়া হচ্ছে ভিসা। ফলে অনেকেই সঠিক সময়ে আসতে না পেরে চরম বিড়ম্বনার শিকার হন। আমি প্রথমে ভিসার জন্য দিয়েছিলাম যে রমজানের ঈদে, কিন্তু আমি পাইছি কোরবানির ঈদের পরে। যদিও সদ্য অনুষ্ঠিত দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে যে সমঝোতা সই হয়েছে সেখানে বড় জায়গা পেয়েছে দুই দেশের চিকিৎসা ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা। খুব ইমার্জেন্সি আসছে এখানে চিকিৎসার জন্য, ওদের জন্য খুব ভালো। এটা হলে সুবিধা হয় আমাদের জন্য। আমাদের তো এখন ভিসা পাইতে খুব হ্যারাসমেন্ট হচ্ছিল। ভিসার জন্য যে ভোগান্তিটা হতো, সেই মেডিকেলের জন্য খুব একটা সুখবর এবং এটাতে সবাই উপকৃত হবে। তবে শুধু ই ভিসা ব্যবস্থাপনাতেই থেমে থাকলে চলবে না। ভারতের চিকিৎসকরা মনে করছেন বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা খরচ কমানো সহ তাদের সব ধরনের সুবিধাও নিশ্চিত করতে হবে। কম খরচে কোন জায়গায় কিভাবে ঠিক চিকিৎসা তারা পাবেন সেই রকম ব্যবস্থাও যেন একটা হেল্প ডেস্ক ভারত সরকারের দ্বারা তৈরি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন কলকাতার অর্থনীতির বড় একটা অংশ এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই ই মেডিকেল ভিসার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। তবে পশ্চিমবঙ্গ সরকারকেও বাংলাদেশি পর্যটকদের জন্য বাড়তি মনোযোগ দিতে হবে, নিশ্চিত করতে হবে সব ধরনের সুযোগ সুবিধা। ই মেডিকেল ভিসা চালু হলে যেমন ভারতের রাজস্ব আয় বাড়বে, ঠিক সেরকমই লক্ষ লক্ষ বাংলাদেশি যারা ভিসার জন্য ভারতে চিকিৎসা করাতে আসতে পারেন না তাদেরও সুবিধা হবে এবং একই সঙ্গে ভ্রমণ কর বাবদ বাংলাদেশের কোষাগারেও বাড়বে রাজস্বের পরিমাণ। কলকাতার হাসপাতাল পল্লী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বহুমুখী সেতু প্রকল্প শেষ হচ্ছে আজ। বরাদ্দকৃত ৩২,৬০৭ কোটি টাকা থেকে চূড়ান্ত বিলে প্রায় ১,৫০০ কোটি টাকা কম খরচ হয়েছে। এর মধ্যে মূল সেতুর ১৩,১৩৩ কোটি টাকা খরচে সাশ্রয় হয়েছে প্রায় ৫২৬ কোটি টাকা। এদিকে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ৫ জুলাই মাওয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী রোববার ৩০ জুন। ২৩ বছর আগে ২০০১ সালের ৪ জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকারে ফিরে এসে ২০০৯ সাল থেকে আবার পুরোদমে কাজ শুরু করেন। বিশ্বকে তাক লাগিয়ে নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে ২০২২ সালের ২৫ জুন স্বপ্নজয়ের পদ্মা সেতু উদ্বোধন করেন এর স্বপ্নদ্রষ্টা। আর ২০২৩ সালের ১০ অক্টোবর উদ্বোধন করেন সেতুর রেলপথ। এখন প্রকল্পের সফল সমাপ্তির পর ৫ জুলাই মাওয়ায় সুধী সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী। এখানে আমরা বিদ্যুৎ পেয়েছি, গ্যাস পেয়েছি, বা ট্রেন পেয়েছি, রেল লাইন সেটা পেয়েছি এবং সড়ক পরিবহনের যে সুবিধা সেটা পেয়েছি। সুযোগ সুবিধা বর্তমানে ভালোই পাইতেছি, সব দিক দিয়ে ফ্যাসিলিটি ভালো। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সফলভাবে সমাপ্ত হওয়ার কারণে উনি এটা সফল সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছেন মাঠে এসে মাওয়া প্রান্তে। ১৩,৬৫৯ কোটির সবশেষ বরাদ্দের বিপরীতে মূল সেতুতে খরচ হয়েছে ১৩,১৩৩ কোটি, সাশ্রয় ৫২৬ কোটি। সব মিলিয়ে ৩২,৬০৫ কোটি ৫২ লাখ টাকার বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ৩০,৯৯০ কোটি ৭৯ লাখ টাকা। প্রায় ২,০০০ কোটি টাকার উপরে ক্লেম ছিল, সেগুলো আমরা দীর্ঘ সময় নেগোসিয়েট করছি। আমাদের এক্সপার্ট ছিল নিউজিল্যান্ডের এবং মালয়েশিয়ান, ওদের এক্সপার্ট ছিল আমেরিকান এবং ব্রিটিশ। তারা অনেকবার ট্রু ইনফরমেশন করছে। ২০২২ সালের ২৬ জুন থেকে চালু হওয়া পদ্মা সেতুর রাজস্ব আদায় ১৭০০ কোটি টাকা ছুঁই করছে। প্রকল্প শেষ হওয়ার আগেই ১০০ কোটিরও বেশি যান পারাপার হয়েছে এই সেতু দিয়ে, যার সুফল মিলেছে ২ বছর ধরে। কর্তৃপক্ষ বলছে এই সেতু আরও অন্তত ১০০ বছর দীর্ঘস্থায়ী হবে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আজ পাশ হবে দেশের ২০২৪-২৫ অর্থ বছরের জাতীয় বাজেট, যার আকার প্রায় ৮ লাখ কোটি টাকা। আগামীকাল ১ জুলাই থেকেই হবে কার্যকর। ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ আয়কর কমানো সহ প্রস্তাবিত বাজেটে বড় ধরনের পরিবর্তন ছাড়াই পাশ করা হবে দেশের ৫৩তম বাজেট।
2024-2025 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা। সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগান নিয়ে রোববার বিকেলে পাশ হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। এবারের বাজেটের মোট আকার 7,97,000 কোটি টাকা। গত 6 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে খুব একটা পরিবর্তন আসছে না, এমনটাই আভাস দিয়েছেন বাজেট নীতি নির্ধারকরা। জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হলে আগামীকাল 1 জুলাই থেকেই বাজেট কার্যকর শুরু হবে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থাকছে 15,000 কোটি টাকা, আর কর ব্যতীত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,000 কোটি টাকা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। অন্যদিকে সামগ্রিক বাজেটে ঘাটতি 2,56,000 কোটি টাকার যোগান দেওয়া হবে অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ থেকে। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে 90,700 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে 1,60,900 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এবারের বিশাল এই বাজেটের 7,97,000 কোটি টাকা ব্যয় হবে 15টি খাতে। নতুন বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এদিকে শনিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বক্তব্যে এবারের বাজেটে কিছু নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয় অর্থ বিল। বাজেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগে কর অব্যাহতির সুবিধা বহাল থাকছে। একই সঙ্গে ব্যক্তিশ্রেণীর সর্বোচ্চ আয়কর 30% বদলে 25% নামিয়ে আনা হয়েছে। এছাড়া সমালোচনার মধ্যে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও পরিবর্তন আসছে না চূড়ান্ত বাজেটে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা। চট্টগ্রামেও দুর্ভোগ বাড়িয়েছে জলজট। বন্যার কারণে সিলেটে হবে 9 জুলাই থেকে। আজকে খুঁজবো, 2 বছর পরে এটি রিপেয়ার করব। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত। রাজধানীতে ভোগান্তির আরেক নাম ভাঙাচোরা সড়ক। সিটি কর্পোরেশনের অবহেলা দেখছেন নগরবাসী। ঠিকাদারকে দোষারোপ করে দায় সারলেন জনপ্রতিনিধি। এবং মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে যাওয়ায় অবশেষে সিদ্ধান্ত বদল। বাতিলের 7 মাস পর আবারও ফিরছে 3 দিন মেয়াদি প্যাকেজ। গ্রাহক প্রিয় ডাটা পুনর্বহালের নির্দেশ প্রতিমন্ত্রীর। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ ইমা। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।